ফার্স্ট যে স্লাইডটা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অ্যাসেটের কথা বলা আছে। প্রথমটা কি? প্ল্যান্ট অ্যাসেট, সেকেন্ড ওয়ান ন্যাচারাল রিসোর্সেস, দ্য লাস্ট ওয়ান ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। চ্যাপ্টারটা শুরু করার আগে আপনাদের জানতে হবে এই বিষয়গুলো অ্যাকচুয়ালি কি, কোনটার উপরে আলটিমেটলি ডেপ্রিসিয়েশনটা হয়। ঠিক আছে, আমাকে একটু বলেন what is plant asset? Plant asset আপনাদের আইডিয়াটা একটু শেয়ার করেন। Inventories or tangible stocks of a company. Tangible stock এর কিছু এক্সাম্পল যদি Like for example machineries like computer. Exactly. স্থায়ী সম্পদ। হ্যাঁ, স্থায়ী হতে পারে, অস্থায়ী সম্পদও হতে পারে। বাট একটা প্ল্যান্ট, উনি কিন্তু ভালো পয়েন্ট অ্যাড করেছেন, প্ল্যান্ট যে ল্যান্ডগুলো থাকবে সেগুলো, এগুলো আমাদের কি প্ল্যান্ট অ্যাসেট ইনক্লুডেড। দ্যাট মিনস যত ধরনের ট্যাঞ্জিবল অ্যাসেট আছে সবগুলোই কিন্তু প্ল্যান্ট অ্যাসেট আছে। একটা প্ল্যান্ট বলতে কি বোঝাচ্ছে? ধরেন কোন একটা বিল্ডিং, যে বিল্ডিং এ অর্গানাইজেশন নিজেদের বিজনেস রান করছে, ওটা একটা প্ল্যান্ট বলা যায়। কিন্তু ওই প্ল্যান্টের আন্ডারে যত ধরনের অ্যাসেট আছে সবগুলোই প্ল্যান্ট অ্যাসেটে। What is natural resources? This is also a kind of asset. But বিষয়টা কি? মিনারেলস, খনিজ পদার্থ যেগুলো ইউজ করা হয়, গ্যাস, ওয়াটার, গ্যাস, এই সব কিছু আমাদের কি ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ। What is intangible asset? যেমন গুডউইল, সোনা কেন ইনট্যাঞ্জিবল? ওটা তো টাচ করাই যায়। টাচ করা যায়। সুনাম, আমি স্বর্ণ ভাবতেছি, গোল্ডের কথা বলতেছি। আই থিংক হ্যাঁ, গুডউইল, দেন প্যাটেন্ট। কোন একটা জিনিসের প্যাটেন্ট ওনারশিপটা যদি কনসিডার করা হয় সেটাও কিন্তু আমাদের কি ইনট্যাঞ্জিবল অ্যাসেট। মানে এটার ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা চিন্তা করি তখন আমরা বুঝবো ইনট্যাঞ্জিবল অ্যাসেটগুলো কি করা যায় না, টাচ করা যায় না, উই ক্যান সেট। শেয়ার ইকুইটি হইতে পারে? শেয়ার ইকুইটি না, ওটাও তো ইনট্যাঞ্জিবল। আচ্ছা, জাস্ট এতটুকু মাথায় রাখবেন, যেই অ্যাসেটগুলো আমরা টাচ করতে পারি না, যেগুলো আমরা চোখে দেখতে পারি না, উই জাস্ট ক্যান ফিল ইট, এগুলোকে বলা হয় কি ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ডেপ্রিসিয়েশন কোন অ্যাসেটের উপর হয়? ডেপ্রিসিয়েশন মানে কি? মানে যে ক্ষয় হয়ে যাচ্ছে, অবচয়। হ্যাঁ, কিন্তু অবচয়গুলো আমরা সেই ধরনের অ্যাসেটের উপরেই করতে পারবো যেটা ক্ষয় আছে। প্ল্যান্ট অ্যাসেট এন্ড ন্যাচারাল রিসোর্স। তো আমরা তাহলে কি বলতে পারছি? ন্যাচারাল রিসোর্স প্রাকৃতিকভাবে এটা কিন্তু হতেই থাকে। এটা প্ল্যান্ট অ্যাসেট যেগুলো, ফর এক্সাম্পল দিস টেবল, এই টেবিলটা আপনি লিমিটেড পিরিয়ড অফ টাইম কিন্তু ইউজ করতে পারবেন। আফটার দ্যাট টাইম ইউ কান্ট ইউজ ইট, কারণ এটা কি হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। সো ডেপ্রিসিয়েশনটা যে করা হয় সেটা বেসিক্যালি কোন অ্যাসেটের উপর করা হয়? প্ল্যান্ট অ্যাসেটের উপর করা হয়। এই যে আপনারা ছোট ছোট নোট নিচ্ছেন না, যে এই যে ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যাসেটের উপর হয়, এটাকে এমসিকিউ আসতে পারে না? নোট লিখে নেন। We can calculate depreciation only on plant assets. আমরা জাস্ট এখন বেসিক আইডিয়াটা শুনলাম, আমি একটু জানলাম যে আপনারা কতটুকু জানেন। আপনারা যেগুলো অ্যান্সার দিয়েছেন সব ঠিক আছে, বাট ইন ডিটেলস কোন বিষয়টা কি, স্পেশালি প্ল্যান্ট অ্যাসেট, যেহেতু আমরা প্ল্যান্ট অ্যাসেটের উপর ডেপ্রিসিয়েশনটা করবো ক্যালকুলেশন, প্ল্যান্ট অ্যাসেটের ডিটেলসটা আমরা এখন একটু দেখব। আচ্ছা, এখানে প্ল্যান্ট অ্যাসেটের ডেফিনিশন দেওয়া আছে। কি লেখা আছে? প্ল্যান্ট অ্যাসেটস ইনক্লুড ল্যান্ড ইমপ্রুভমেন্টস, বিল্ডিংস অ্যান্ড ইকুইপমেন্ট। ইকুইপমেন্টে কি কি আসে? মেশিনারি, ফার্নিচার অ্যান্ড টুলস। প্ল্যান্ট অ্যাসেটে তাহলে কি কি ইনক্লুডেড? প্রথমটা কি? ল্যান্ড। যেই ল্যান্ডের উপরে কি করা হচ্ছে, বিজনেসের জন্য বিল্ডিংটা বিল্ড করা হচ্ছে, সেই ল্যান্ডটা। ল্যান্ড ইমপ্রুভমেন্ট, এক্সপেন্ডিশন। আমরা যে ল্যান্ডটা পারচেজ করি, র ল্যান্ড, সেটাই কি আমরা পারচেজ করার সাথে সাথে সেটার উপরে আমরা বিল্ডিং বা যে কোনো ধরনের আমাদের অ্যাক্টিভিটিসকে স্টার্ট করে দিতে পারি? আমাদের ওটা এক্স্যাক্টলি প্রসেস করতে হয়। কেন প্রসেস করতে হয়? আমাদের কাজের জন্য সুইটেবল করে রাইট? সো এই যে কাজগুলো, অপারেশনসগুলো, এগুলো কিন্তু ল্যান্ড ইমপ্রুভমেন্টে ইনক্লুডেড।
মানে ল্যান্ডটা আমাদের কাজের উপযোগী করে নেওয়ার জন্য যত ধরনের অ্যাক্টিভিটিসগুলো করা হয় সেগুলো কিসের আন্ডারে যাবে? ল্যান্ড ইমপ্রুভমেন্ট। বিল্ডিংস, ল্যান্ডের উপরে যে বিল্ডিংটা করা হয় এটা প্ল্যান্ট অ্যাসেট, এবং বিল্ডিংয়ের ভিতরে যত ধরনের ইকুইপমেন্ট থাকে, বিভিন্ন ধরনের মেশিনারি থাকে, ফার্নিচার থাকে, টুলস থাকে। আমরা যদি স্কলার্সের এক্সাম্পলটাই দিই, স্কলার্সের এই বিল্ডিংটা একটা ল্যান্ডের উপর সিচুয়েটেড না? এই বিল্ডিং করার জন্য প্রথমে ল্যান্ডটা প্রিপেয়ার করতে হয়েছে না, দেন বিল্ডিংটা কনস্ট্রাক্ট করা হয়েছে। আমরা কিন্তু বিল্ডিং পর্যন্ত চলে এসেছি। এখন স্কলার্সের ইকুইপমেন্ট কোনগুলো? এই যে আমরা যে টেলিভিশনটা ইউজ করছি, আমরা যত ধরনের আসবাবপত্র ইউজ করছি, যত ধরনের মেশিনারিজ, সব কিছুই কি প্ল্যান্টে। ঠিক আছে, আমরা খুব সিম্পলি আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি এরকম একটা বিষয় দিয়ে কিন্তু এক্সাম্পল দিয়ে দিতে পারি, রিলেট করলাম। আচ্ছা, মেজর ক্যারেক্টারিস্টিক্স ইনক্লুড, প্ল্যান্ট অ্যাসেটের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি, বৈশিষ্ট্য কি কি? Used in operations not for resale. Plant assets, এটা বিজনেস পারপাসে ইউজ করা হয়, এগুলো কখনো রিসেল করা হয় না, এগুলো জাস্ট অপারেশনস এর জন্য ইউজ করা হয়, অপারেশন কন্ডাক্ট করার জন্য। ঠিক আছে, রিসেল করব, বাট বিজনেস তো রিসেল হতে পারে যদি ব্লক হয় কিছু। আপনি এই যে বিল্ডিংটা কনস্ট্রাক্ট করবেন আপনার বিজনেসের জন্য, সেটার পারপাসটা কি হয়? আপনি কনস্ট্রাক্ট করে সেটা রিসেল করে দিবেন নাকি কনস্ট্রাক্ট করে সেখানে অপারেট করবেন? এইটা এখানে রিসেল আর ইউজড ইন অপারেশনস কোন ক্ষেত্রে বলা হয়েছে? যখন মাত্র আমি কনস্ট্রাক্ট করলাম, কনস্ট্রাক্ট করার পর রিজনটা কি? কনস্ট্রাক্ট আমি যদি 10 ইয়ার্স 20 ইয়ার্স পরে আমার বিজনেসটা সেল করে দেই বা অন্য কাউকে ট্রান্সফার করে দিই, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমি কোন পারপাসে অ্যাকচুয়ালি প্ল্যান্ট অ্যাসেটটা রেডি করছি? কোর্স টু রান operations of my business, not for reselling that land or plant asset. Purpose-টা কি? এখানে purpose-টা কি? Operations, to run the operations. বুঝতে পেরেছেন? Long term in nature and usually depreciated. Plant asset গুলো নরমাল নেচার কি থাকে? এগুলো লং টার্ম হয়, স্থায়ী সম্পদ হয়। আর কি এগুলো ইউজুয়ালি depreciated, তার মানে কি এগুলোর অবচয় হয়, ক্ষতি হয়। Possess physical substance, ফিজিক্যাল কোন একটা স্ট্রাকচার থাকবে, অফ কোর্স এটা আমরা কি করতে পারবো, দেখতে পাবো, যেটা ফিজিক্যাল একটা কি থাকে, স্ট্রাকচার থাকবে বা সাবস্টেন্স থাকবে। ঠিক আছে, কোন পয়েন্টে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আমরা যতগুলো প্ল্যান্ট অ্যাসেট দেখলাম এর মাঝে শুধু ল্যান্ডের ডেপ্রিসিয়েশন হয়। হ্যাঁ, এটাই আমি কোশ্চেন করতে চাইছি। এটা তো ল্যান্ডের ডেপ্রিসিয়েশন মানে হয়, যত দিন বাড়বে তত বাড়বে, এক্সপেন্ডেশন হবে। ম্যাম এটা একটা কোশ্চেন ছিল আমার, এটা আমি পড়েছিলাম ম্যাম, আপনি যে অ্যাকাউন্টিং বুকটা প্রোভাইড করেছিলেন, ল্যান্ড ডেপ্রিসিয়েশন হয় না এটা আমি জানি, বাট ম্যাম মানে আমার একটা কিউরিওসিটি থেকে আসছে যে হোয়াট ইফ ওই জায়গায় কোনো একটা যুদ্ধ হলো বা সয়েল সামহাউ মানে খারাপ একটা অবস্থায় চলে গেল যে জায়গায় বিজনেস অপারেট করা আমার একটা সেকশন আমাকে কোয়েশ্চেন করেছে, যদি এরকম ল্যান্ড নদীর পাশে হয় এবং নদী ভাঙনে ওই ল্যান্ডটা চলে যায় তখন কি হবে? সেম কোয়েশ্চেন, রাইট? রিলেটেড, ওগুলো ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ আমরা মানে চিন্তা normal করছি অবস্থায় হয় না। অ্যাকচুয়ালি কোন ওয়েতে ক্যালকুলেশন গুলো হয় বা বিষয়গুলো চিন্তা করা হয়, ওগুলো আনসার্টেনিটিস, ওগুলোকে তো আমরা স্ট্যান্ডার্ড ধরে আমাদের এই কাজগুলো করতে পারবো না, তাহলে তো আনসার্টেনিটিস তো ঝুঁকি সবকিছুতেই থাকে। হ্যাঁ, আমরা কি তাহলে আমাদের বিজনেসটা রান করবো না? ও আচ্ছা, ঠিক আছে, এই জন্য এরকম ধরা হয় যে ল্যান্ডের উপর কোনো ডেপ্রিসিয়েশন হয় না, বিকজ ল্যান্ড যতটুকু থাকবে, যেই সাইজেই থাকবে, ইয়ার্স বাই ইয়ার্স এটার সাইজ কিন্তু ততটুকুই থাকবে। আমাদের জাস্ট কি করতে হবে, ল্যান্ড ইমপ্রুভমেন্টের মাধ্যমে নিজেদের জন্য বা নিজেদের পারপাসের জন্য ল্যান্ডটাকে ইমপ্রুভ করতে হবে। এন্ড আওয়ার নেক্সট ম্যাম, তাহলে রিসেল কথাটা যে দেওয়া আছে যে জাস্ট ফর অপারেশন, তাহলে রিয়েলিস্টিক বিজনেসের মধ্যে তো তারা বিল্ডিং তৈরি করে তো সেল করে, অর্ধেক দিয়ে দেওয়া হচ্ছে। ওটাই কিন্তু তাদের বিজনেস, তারা বিল্ডিং তৈরি করে তারা সেল করে দিচ্ছে, এটা তাদের প্রোডাক্ট। আমি বলি, আপনি যখন একটা বিল্ডিং ওন করবেন, আপনার ওনারশিপ, তাদের প্রোডাক্ট কি? তাদের প্রোডাক্ট হচ্ছে তারা বিজনেস, তারা বিল্ডিং কনস্ট্রাক্ট করে সেটা সেল করে দিচ্ছে, তাদের প্রোডাক্ট বিল্ডিং। কিন্তু এই টাইপের বিজনেসগুলোতে তাদের প্রোডাক্ট কি?
ডিফারেন্ট Different. তারা নিজেদের ল্যান্ড অর্গানাইজেশন বা ওটাও কিন্তু একটা অর্গানাইজেশন, কিন্তু ওই যারা যারা বিল্ডিং প্রোডাক্ট হিসেবে ইউজ করছে তারা কি নিজেদের অপারেশনস কোনো একটা স্পেসিফিক বিল্ডিং এ অপারেট করছে না? তাদের যত অ্যাক্টিভিটিস, তাদের যে অফিস, সে অফিসটাই হচ্ছে এখানে আমাদের মেইন থিং, সেটা হচ্ছে তাদের প্ল্যান্ট অ্যাসেট। আর তারা যে বিল্ডিং কনস্ট্রাক্ট করে সেল করে দিচ্ছে হচ্ছে তাদের প্রোডাক্ট। দে আর্ন মানি অর দে আর্ন প্রফিট বাই সেলিং দোজ প্রোডাক্টস। ঠিক আছে, পরের স্লাইডে যাই। ল্যান্ড, এখন আমরা প্রত্যেকটা যে প্ল্যান্ট অ্যাসেটগুলো দেখলাম প্রত্যেকটা একটু ডিটেলস দেখি। প্ল্যান্ট কি বলছে? includes all costs to acquire land and trade it for use. ল্যান্ড বলতে শুধু যে ল্যান্ডটা পারচেজ করার জন্য যে কস্টিংটা হচ্ছে সেটা কিন্তু না। এই ল্যান্ডটা আমরা পারচেজ করব এবং আচ্ছা আপনারা কি জানেন কোনো অ্যাসেট পারচেজ করার জন্য স্পেশালি ওনারশিপ যেখানে চেঞ্জ হয়, ল্যান্ড, কোনো একটা ফ্ল্যাট বা কোনো একটা বিল্ডিং যখন পারচেজ করব, এই ক্ষেত্রে এক্সট্রা আরও অনেক কস্টিং থাকে। কারণ কি, যে এই ডিলিংটা করে ব্রোকার, তাকে কিছু টাকা পে করতে হয়। আমারও অ্যাকচুয়ালি ফুল পোর্শনে জানা নেই যে কোন কোন ক্ষেত্রে টাকা খরচ হয়, কিন্তু নামজারিতে টাকা লাগে, পেপার রেডি করতে টাকা লাগে, এই সব কিছুই কি একটা অ্যাসেট পারচেজ করার জন্য যতটুকু খরচ হয় সব কিছু কিন্তু এটার মধ্যে ইনক্লুড। জাস্ট ওই অ্যাসেটটার পারচেজ প্রাইস কিন্তু না, এজন্যই বলেছে অল কস্ট টু অ্যাকোয়ার দ্যাট ল্যান্ড, এবং সেটা কি করতে হয়, রেডিও করতে হয় ইউজ করার জন্য। এই ল্যান্ডের যে কস্টিংটা, টোটাল প্রাইসটা ল্যান্ডের কস্টিংয়ে ইনক্লুড হয়ে যাবে। কি ধরনের কস্টিং থাকতে পারে? ইটস পারচেজ প্রাইস, যে প্রাইসে আমরা কি করব, ল্যান্ডটা পারচেজ করব। সেকেন্ড ওয়ান হচ্ছে ক্লোজিং কস্ট সাচ এজ টাইটেল অর অ্যাটর্নিস ফিজ। এই যে কি ধরনের কস্টিং থাকে। ক্লোজিং কস্ট মানে কি, আমরা পারচেজ করেছি, এখন আমরা টোটাল ট্রানজ্যাকশনটা ক্লোজ করব, সেটার কিছু খরচ থাকে, অ্যাটর্নিস ফিজ থাকে, রিয়েল এস্টেট ব্রোকার্স কমিশন। অ্যাটর্নি ফিটা অ্যাকচুয়ালি আমার ইন ডিটেইলস জানা নেই, মানে এগুলো না প্ল্যান্ট পারচেজ এন্ড সেলিংস এর ক্ষেত্রে অনেক ধরনের ফিজ দিতে হয়। ঠিক আছে, হ্যাঁ, রাজুক এক্সাম্পল, এই টাইপের সব কিছু। ঠিক আছে, রিয়েল এস্টেট ব্রোকার্স কমিশন, এটা তো আমরা বুঝতেই পারছি, ব্রোকার যারা থাকবে রিয়েল এস্টেটের তাদের কিছু কমিশন দিতে হয়। কস্ট অফ, আচ্ছা এইটা এই পয়েন্ট একটু দেখেন, কস্ট অফ গ্রেডিং, ফিলিং, ট্রেনিং অর ক্লিয়ারিং, এই বিষয়গুলোকে আপনারা বুঝতে পারছেন। যে জমিটা কেনা হয়েছে ওই জমিটা কি করতে হয়, গ্রেডিং করতে হয়, ফিলিং করতে হয়, সামটাইমস অনেক ডাস্ট থাকতে পারে, মানে ওটা সংস্কার করতে হয়। এক্স্যাক্টলি, ওটা করে দেন আমরা কি করি, ওটা পরবর্তী কাজে ইউজ করি। এন্ড দ্য ফাইনাল ওয়ান ইজ assumptions of any liens, mortgages or encumbrances on the property. এটা একটু কি রাখেন, সামটাইমস এরকম হয় যে কোন একটা প্রোডাক্ট, কোন একটা অ্যাসেট অন্য আরেকজন কি করেছে, মর্টগেজ দেওয়া হয়েছে, মর্টগেজ নিয়েছে, কিন্তু আমরা পারচেজ করবো কার কাছ থেকে, যাকে মর্টগেজ দেওয়া হয়েছে তার কাছ থেকে, নাকি যে ওনার তার কাছ থেকে, ওনার তার কাছ থেকে। বাট মাঝখানে যে মর্টগেজের বিষয়টা, এটাও ক্লোজিং করতে হয় না? আদারওয়াইজ যদি এই টার্মস অ্যান্ড কন্ডিশনসটা থেকে যায়, পরবর্তীতে যে পারচেজ করবে সে কিন্তু প্রবলেম ফেস করে। সো এই সব ক্লোজ করার জন্য কি করতে হয়, কস্টিং করতে হয়। মানে একটা অ্যাসেট ওন করার জন্য এই অ্যাসেটের সাথে অনেক ধরনের কস্ট পে করতে হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখি ল্যান্ডের উপর যে বিল্ডিংগুলো কনস্ট্রাক্ট করা হয় সেখানে কি ইনক্লুডেড। ইট ইনক্লুডস অল কস্ট রিলেটেড ডিরেক্টলি টু পারচেজ অর কনস্ট্রাকশন। আমরা ল্যান্ড পারচেজ করে সেখানে বিল্ডিং কনস্ট্রাক্ট করতে পারি, আবার সামটাইমস ল্যান্ড সহ বিল্ডিং পারচেজ করে ফেলা হয় না, দুটোই কিন্তু হয়। প্রথমটা কি বলেছে, ডিরেক্টলি টু পারচেজ, তার মানে কি ল্যান্ড সহ বিল্ডিং পারচেজ করে নিয়েছে, এখানে আর কোনো কনস্ট্রাকশনের ঝামেলা নেই। আর সেকেন্ড ওয়ান কি, বিল্ডিংটা কনস্ট্রাক্ট করা আছে। এই দুই টাইপের ওনারশিপ যখন আমরা নিব, দুই টাইপের ক্ষেত্রে কি কি ধরনের কস্ট থাকে দেখেন। পারচেজ কস্টের মধ্যে কি কি ইনক্লুড হবে, পারচেজ প্রাইস, ক্লোজিং কস্ট যেটা আমরা একটু আগে দেখলাম, রিয়েল এস্টেট ব্রোকার্স কমিশন দেখেছি আমরা,
remodeling or replacing or repairing the roof, floors, electrical wiring or plumbing. আমরা যে বিল্ডিংটা পারচেজ করে নিয়েছি, পারচেজের ক্ষেত্রে এটা আগে যে ওনার ছিল তার নিজের পারপাস অনুযায়ী ডেভেলপ করা না। সামটাইমস এরকম দেখা যায় যে কিছু চেঞ্জেস আনার মাধ্যমে রিমডেলিং করা হয়, যেটা নতুন যে ওনার সে তার বিজনেসের পারপাসে শেপ করে নেয়। ঠিক আছে, এখানে ওটার কথা বলা হয়েছে। এটা পারচেজ করার ক্ষেত্রে। কনস্ট্রাকশনের ক্ষেত্রে তাহলে কি হতে পারে? কন্ট্রাক্ট প্রাইস প্লাস পেমেন্ট অফ আর্কিটেক্টস ফিস, বিল্ডিং পারমিটস অ্যান্ড এক্সকাভেশন কস্ট। আমরা যখন কি করব, যে পারমিশনের কথা একটা এক্সাম্পল দিলেন রাজুক, এখানে একটা ফি দিতে হয়। দেন কনস্ট্রাকশনের সাথে যত ধরনের কস্টিং রিলেটেড সব কিছু, আর্কিটেক্ট যে বিল্ডিংটা ডিজাইন করবে তারও একটা পেমেন্ট থাকে। যত ধরনের কন্ট্রাক্ট করা হবে বিজনেসটা বিল্ডিংটা কনস্ট্রাক্ট করার জন্য সব ধরনের পেমেন্ট এই কনস্ট্রাকশন কস্টে। এখন আমরা দেখব ডেপ্রিসিয়েশন। আগে আপনারা বলুন, হোয়াট ইজ ডেপ্রিসিয়েশন? ডেপ্রিসিয়েশন এটা কিভাবে কাজ করে অ্যাকাউন্টিং এ? অ্যাকাউন্টিং এ কোনো দুইভাবে, একটা হচ্ছে অ্যাসেটের কত পরিমাণ ক্ষয় হয়ে গেল প্রতি বছর এটা। আচ্ছা, এটা যদি আমরা ডেফিনিশন দিই, ডেফিনিশনটা কি? ডেফিনিশন হচ্ছে কোনো একটা জিনিসের অপচয় মানে ক্ষয় হওয়া। আচ্ছা, সেটা অবশ্যই কি হতে হবে? ফিক্সড অ্যাসেট হতে হবে। ফিক্সড অ্যাসেট ছাড়া বা প্ল্যান্ড অ্যাসেট ছাড়া ডেপ্রিসিয়েশন হয় না। আচ্ছা, এটা তো আমরা বুঝলাম, ঠিক আছে, ডেপ্রিসিয়েশন সম্পর্কে একটু মোটামুটি আইডিয়া আছে, কিন্তু ডেপ্রিসিয়েশনটা কিভাবে হয় বা কিভাবে ক্যালকুলেট করা হয়? কিভাবে ক্যালকুলেট? ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের অনেকগুলো সিস্টেম আছে, কিন্তু ডেপ্রিসিয়েশনটা বেসিক্যালি কিভাবে ক্যালকুলেট করা হয় এবং কেন ওই সিস্টেমে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করা হয়, বা আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনটা কেন করি? বর্তমানে এখন এটা ভ্যালু কত হবে এটা বোঝার জন্য। আমরা ডেপ্রিসিয়েশন কেন করি? আমাদের অবশ্যই কোনো একটা কাজ করার আগে একটা রিজন জানা উচিত না? ডেপ্রিসিয়েশন আমরা কেন করি বলেন তো? আমরা প্রতি বছর কস্টিংটা ভাগ করে দেখিয়ে দিই না? এটা কেন করি? আপনারা যখন বই থেকে ডেপ্রিসিয়েশনের ডেফিনিশন পড়বেন, কখনো এটা জানতে পারবেন না অ্যাকচুয়ালি ডেপ্রিসিয়েশন করার রিজনটা কি। এটা আমার একজন ফ্যাকাল্টি আমাকে বুঝিয়েছিলেন বা আমাদেরকে বুঝিয়েছিলেন, দেখেন আমি জানি, এবং আপনাদেরকে এই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করে দেবো যে ডেপ্রিসিয়েশন অ্যাকচুয়ালি কেন করা হয়। এটা কোনো বইতে পাবেন না এবং অনেকেই বিষয়টা জানে না। ঠিক আছে, আগে একটু আমরা দেখে নিই ডেপ্রিসিয়েশন জিনিসটা কি। ডেফিনেশনটা দেখেন, depreciation is the process of allocating the cost. Definition সবাই খাতায় লিখেন। Depreciation is the process of allocating the cost of tangible assets to expense in a systematic or rational manner to those periods expected to benefit from the use of the asset. Definition টা লিখেন, then আমি কয়েকটা ওয়ার্ড আন্ডারলাইন করতে বলবো, আন্ডারলাইন করবেন। আচ্ছা, আমি এখন যে ওয়ার্ডগুলো বলবো সেই ওয়ার্ডগুলো আপনারা একটু আন্ডারলাইন করবেন। অ্যালোকেটিং দ্য কস্ট অফ ট্যানজিবল অ্যাসেট, এটা আন্ডারলাইন করেন। অ্যালোকেটিং দ্য কস্ট অফ ট্যানজিবল অ্যাসেট, দেন হচ্ছে সিস্টেম্যাটিক অ্যান্ড রেশনাল ম্যানার, expected period to benefit from the use। এই তিনটা পোরশন আন্ডারলাইন করেন। আমি ভেঙে ভেঙে ডেফিনেশনটা বুঝাবো। দেখেন, প্রথমটা আছে কি, allocating the cost of tangible asset। কস্ট বলতে আমরা কি বুঝতে পারছি? একটা অ্যাসেট অ্যাকোয়ার করার জন্য যত ধরনের কস্ট আছে, ফুল অ্যামাউন্ট অফ মানি, যেটা আমরা একটু আগে দেখে এসেছি, কিন্তু সেই কস্টটা কি করা হয়? অ্যালোকেট করা হয়, ভাগ করে দেওয়া হয়। কিসের ভিত্তিতে ভাগ করে দেওয়া হয়? periods expected to benefit from the use। পিরিয়ড বলতে কি সময়কাল বোঝাচ্ছে। আমরা এক্সপেক্টেড ইউজ মানে কি, যতটুকু সময় আশা করতে পারি আমরা এই অ্যাসেটটা ইউজ করতে পারবো, ততটুকু সময়ের মাঝে কি করে দেওয়া? অ্যালোকেট করে দেওয়া ফুল কস্টিংটা ইন আ সিস্টেম্যাটিক অ্যান্ড রেশনাল ম্যানার। ইউজুয়ালি
ইরেলেভেন্ট ইলজিক্যাল কোনো ম্যানারে এক এক বছর এক এক অ্যামাউন্ট অফ মানি আমরা কি করতে পারবো না, ডেপ্রিসিয়েট করতে পারবো না। ইট শুড বি আ সিস্টেম্যাটিক অ্যান্ড রেশনাল। ক্লিয়ার? এটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের ডেফিনিশন। মানে ডেপ্রিসিয়েশন কথাটার মেইন অর্থই হচ্ছে আমাদের অ্যাসেট পারচেজের যে টোটাল কস্টিংটা সেটা আমরা এক্সপেক্টেড ইউজ অফ পিরিয়ডে আমরা কি করে দিব, অ্যালোকেট করে দেব। দ্যাটস ইট, এটাই ডেপ্রিসিয়েশন। এক্স্যাক্টলি। দুইটা পয়েন্ট আছে একটু দেখি। প্রসেস অফ অ্যালোকেশন নট অ্যাসেট ভ্যালুয়েশন। এটা কিন্তু অ্যাসেটকে মূল্যায়ন করা না, অ্যাসেটকে কি করা, কস্টিংটা অ্যালোকেশন করা, কস্টিং বন্টন করা, খরচ বন্টন করা, not asset valuation. Applies to land improvements, buildings and equipment, not land. ল্যান্ডের যত ইমপ্রুভমেন্ট হবে সেই কস্টিং, বিল্ডিং এর যত কস্টিং হবে সেইটা, এবং ইকুইপমেন্টের যত কস্টিং সেইটা, এই বিষয়গুলোর উপর ডেপ্রিসিয়েশন হয়, কিন্তু ল্যান্ডটা ছাড়া। আচ্ছা, এখন আমরা একটু আসি আমরা ডেপ্রিসিয়েশন কেন করি। ডেপ্রিসিয়েশন বেসিক্যালি করা হয় একটা অর্গানাইজেশনের একটা স্পেসিফিক পিরিয়ড অফ টাইমে ইনকামটা বা প্রফিটটা যেন একেবারে কমে না যায় এই কারণে। আমি একটা এক্সাম্পল দিই, সিম্পল এক্সাম্পল একটু বোঝার চেষ্টা করেন। একটা অর্গানাইজেশনের একটা স্পেসিফিক মান্থে, ফর এক্সাম্পল 2024 জুন, সে জুন মাসে একটা অ্যাসেট পারচেজ করবে, কোন একটা ইকুইপমেন্ট কিনলো যেটা তার অপারেশনসে কাজে আসবে। ইকুইপমেন্টের ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা, 1 লক্ষ টাকা, ঠিক আছে। এখন প্রতি মাসের প্রফিট ক্যালকুলেট করা হয় না, আমরা যখন ফাইনাল স্টেটমেন্ট করি বা যেটাই করি না কেন, প্রতি মাসে সবকিছু কিন্তু ক্যালকুলেট করা হয়। তো ওই স্পেসিফিক মান্থে ওই অর্গানাইজেশনের প্রফিট ছিল 10 লাখ ওই স্পেসিফিক মান্থে। আচ্ছা, আমরা মান্থ হিসেবে না ধরি, আমরা বাই ইয়ার কনসিডার করি, ঠিক আছে। একটা ইয়ারে, ফুল ইয়ারে প্রফিট ছিল ফর এক্সাম্পল 1 crore প্রফিট। এখন সে 10 লাখ টাকার একটা কি কিনলো, মেশিনারি কিনলো। আমি জাস্ট একটা জিরো অ্যাড করে এখন ক্যালকুলেট করছি। এই মেশিনটা সে এক্সপেক্ট করছে 5 বছর ইউজ করতে পারবে, 5 বছর ইউজ করতে পারবে। এখন সে যদি এই 5 বছর ইউজ করার টাকাটা 5 বছরে ভাগ করে না দিয়ে যেই বছর পারচেজ করেছে ওই বছরই খরচ হিসেবে পুরোটা দেখিয়ে দেয়, তাহলে তার প্রফিট কত হবে? 90 লাখ। 10 লাখ টাকা বাদ দিলে ডেপ্রিসিয়েশনের, সরি, টোটাল অ্যাসেট কস্টিং এর 10 লাখ টাকা যদি সে বাদ দিয়ে দেয়, তাহলে 90 লাখ টাকা তার প্রফিট, খরচটা। কিন্তু এইখানে দেখেন 90 লাখ টাকা, তার মানে কি 10 লাখ টাকা একটা বছরে। আমি কিন্তু অ্যামাউন্ট অনেক ছোট করে বলছি, অর্গানাইজেশন অনেক বিশাল বিশাল অ্যামাউন্টের মেশিনারি পারচেজ করা হয়, কিন্তু একটা স্পেসিফিক ইয়ারে ফুল কস্টিংটা যদি দেখিয়ে দেওয়া হয় তাহলে প্রফিট অনেক কমে যাচ্ছে না? এটা কখনোই করা যাবে না। এই জন্য যে কস্টিংটা সেটাকে অ্যালোকেট করে বন্টন করে যতটুকু এক্সপেক্টেড পিরিয়ড অফ টাইম সে ইউজ করতে পারবে, পুরো বছর জুড়ে সে একটু একটু করে খরচ থাকে। ডেপ্রিসিয়েশন কিন্তু একটা খরচ, আমরা খরচে আমাদের আয় ব্যয় হিসেবে দেখাতাম না, মনে আছে? আচ্ছা, ডেপ্রিসিয়েশন যতটুকু ওই বছরের খরচ, খরচ হিসেবে দেখানোর পরে যে টাকাটা থাকে আমাদের কিন্তু প্রফিট থেকে আমরা কি করি, আয়টা ডান পাশে থাকে, ব্যয়টা বাঁ পাশে থাকে। বাঁ পাশে যে অ্যামাউন্টগুলো ব্যয়তে থাকে সেগুলো আমরা আয় থেকে সাবট্রাক্ট করে দেন আমরা কি করি, প্রফিটটা ক্যালকুলেট করি, রাইট। কিন্তু ফুল অ্যামাউন্টটা যদি আমরা ডেপ্রিসিয়েশনে দিয়ে দিই তাহলে আমাদের প্রফিট কি এমনও হতে পারে জিরো হয়ে যাবে বা নেগেটিভ চলে আসবে। এই জন্য কি করা হয়, ডেপ্রিসিয়েশন ওভার দ্য পিরিয়ড অফ টাইম যতটুকু বেনিফিট পাওয়া যাবে যে টাইমটুকুতে ফুল পিরিয়ডের উপর ভাগ করে করে কস্টিংটা দেখানো। আপনারা কি বুঝতে পেরেছেন এখন কেন আমরা ডেপ্রিসিয়েশন করি? দিস ইজ দ্য রিজন। আচ্ছা, একটা প্রোডাক্ট না, একটা অ্যাসেট যখন পারচেজ করব, যেহেতু ক্ষয়ের উপর বেস করে করা হয়েছে, প্রথম বছর তো কিছু হলেও এটার ক্ষয় হবে ইউজ করার পর, সেকেন্ড ইয়ারে গিয়ে আরেকটু হবে, থার্ড ইয়ারে গিয়ে আরেকটু হবে। সো এভাবে চিন্তা করা হয় যে 1 বছরে যতটুকু ক্ষয় হয়েছে, অবচয় হয়েছে, সেইটা আমরা ক্যালকুলেট করে ফেলি
পরের বছর ইউজ করার জন্য যতটুকু খরচ হয়েছে সেটা আমরা পরবর্তীতে আবার ইউজ করব। আমরা যেহেতু ফর এক্সাম্পল 5 বছর আমরা এই মেশিনটা ইউজ করতে পারবো, 5 বছর জুড়ে যতটুকু খরচ হয়েছে সেটা প্রত্যেকটা বছর পার্ট বাই পার্ট আমরা ডেপ্রিসিয়েশন দেখাবো। 10 লাখ টাকার একটা প্রোডাক্ট 5 বছর যদি আমরা ইউজ করতে পারি তাহলে পার ইয়ারে আমাদের ডেপ্রিসিয়েশন কত আসবে? 2 লাখ আসবে। তাহলে আমরা প্রত্যেক ইয়ারে কত লাখ করে আমরা ডেপ্রিসিয়েশন আমরা কস্টিং দেখাবো? 2 লাখ করে। তাহলে কি আমাদের প্রফিটটা একেবারে কমে গেল না, আমাদের হাতে কিছু প্রফিট থাকবে। এটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের রিজন। আচ্ছা, এটা তো হলো ডেপ্রিসিয়েশন, কিন্তু আমরা এই স্লাইডটা দেখেন, আমরা যে অ্যাসেটটা কিনি সেই অ্যাসেটের পুরোটাই কি ইউজ করা হয়ে যায়? এমন কি হয় না যে আমরা যে ইকুইপমেন্টটা কিনেছি এখন সেটা আমাদের জন্য সুইটেবল না, সো আমরা এটা এখন সেল করে দিচ্ছি। আমরা আপনাদের মোবাইলের কথাই ধরেন, এরকম হয় না যে আপনারা 2-3 বছর ইউজ করার পর মোবাইলটা ভালো লাগছে, হয় কিন্তু এরকম নষ্ট হয়নি, কিন্তু আগের মতো আর কাজ করা যাচ্ছে কাজ করছে না, এটাও হতে পারে। বা অনেক সময় দেখা যায় যে কিছু সময় ইউজ করার পর ভালো লাগছে, তখন আপনারা কি করেন বলতে? সেল করেন না? এই যে সেল করার পর সেল করার পর যে টাকাটা পাবেন এই টাকাটাকে কি বলে? রিসেল প্রাইস। প্ল্যান্ট অ্যাসেটের ক্ষেত্রে এই টাকাটাকে কি বলে? আমরা কিন্তু এরকম দেখেছিলাম যে আমরা যখন কোন একটা অ্যাসেট সেল করে দিই তখন একটা ওয়ার্ড ইউজ করা হয়, এই ওয়ার্ডটা হচ্ছে স্যালভেজ ভ্যালু। ওই স্যালভেজ ভ্যালু এটা হচ্ছে কস্ট, যে কস্টিং এ পারচেজ করা হয়েছে, ওটা হচ্ছে ইউজফুল লাইফ, যতটুকু সময় সে ইউজ করতে পারবে, আর হচ্ছে স্যালভেজ ভ্যালু। আমরা একটু দেখি কি লেখা আছে। কস্টে লেখা আছে all expenditures necessary to acquire the asset and make it ready for intended use, এটা আমরা অলরেডি জানি। ইউজফুল লাইফটা কি? estimate of the expected life based on need to repair, service life and vulnerability to obsolescence। এই ওয়ার্ডটা একটু বুঝেন। ইউজফুল লাইফটা বলতে বোঝাচ্ছে আপনি কোন কোন বিষয়গুলো, আমরা কিন্তু সবসময় মানে একটা যখন অ্যাসেট একটু খারাপ হয় আমরা কিন্তু চেষ্টা করি যদি আমরা অ্যাসেটটা ইউজ করতে চাই রিপেয়ার করে আবার ইউজ করে ফেলবো, কারণ নতুন পারচেজ করা অনেক কস্টলি হয়ে থাকে। আবার কি সার্ভিস লাইফ, টোটাল যে লাইফটা সার্ভিস দেওয়া হচ্ছে। আর ভালনারেবিলিটি অফ অবলিসেন্স, এটা মানে হচ্ছে যদি আমরা অ্যাসেটটা কি করে দেই, এই ওয়ার্ডটা বেসিক্যালি যে ধরেন এখন আর ইউজেবল না, নতুন আপডেটেড অনেক ফর্ম চলে এসেছে, অপশন চলে এসেছে, এখন আর এটা কি করা যাচ্ছে না, ইউজ করা যাচ্ছে না। এই পুরোটা মিলিয়ে কিন্তু ইউজফুল লাইফ। তাহলে সার্ভিস ভ্যালুটা কি? এস্টিমেট অফ দ্য অ্যাসেট ভ্যালু এট দ্য এন্ড অফ ইটস ইউজফুল লাইফ। একেবারে এন্ডিং যখন চলে এসেছে ইউজফুল লাইফে 5 ইয়ার্স ইউজ করা শেষ, এখন এটা সেল করলে আপনি যে প্রাইসটা পাবেন বা এখন এটার যে মার্কেট ভ্যালু সেটাকে বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন একটা টাইম থাকে 5 বছর 10 বছর, ওটা শেষ হওয়ার পরে সেল করলে ইউজফুল লাইফ শেষ হলো। একটা প্রোডাক্টের আপনি 5 বছর ইউজ করার ইন্টেনশন আছে, সেই 5 বছর শেষ হওয়ার পর এখন আপনি যদি অ্যাসেটটা সেল করে দেন, এখন আপনি মার্কেটে যে প্রাইসটা পাবেন সেটা হচ্ছে সালভেজ ভ্যালু। ডেপ্রিসিয়েশন কাউন্ট করা হয় সালভেজ ভ্যালুটা বাদ দিয়ে। কারণ কি? ডেপ্রিসিয়েশন সালভেজ ভ্যালু বাদ দিয়ে ক্যালকুলেট করা হয়। কারণ কি? কারণ এই যে আমি যদি প্রোডাক্টটা মার্কেটে সেল করে দিই টাকাটা আমি পেয়ে যাব না, তাহলে কেন এটার উপর আমি আবার ডেপ্রিসিয়েশন করব? ডেপ্রিসিয়েশন ধরা হয় আমার অ্যাসেট অ্যাকুয়ার করার জন্য যে কস্টিংটা হয়েছে সেটার উপরে। তাহলে সালভেজ ভ্যালু যদি আমরা পেয়ে যাই একটা অ্যাসেট সেল করে দেওয়ার পর, সেটা কি আমাদের কস্টিং? সেটা কিন্তু আর কস্টিং থাকে না। তাহলে সেটা যদি কস্টিং না হয় তাহলে আমরা কেন সেটা কস্টিং এ ধরে সেটার উপর ডেপ্রিসিয়েশন কাউন্ট করব? সো যখন আপনারা ডেপ্রিসিয়েশন কাউন্ট করবেন, যদি এরকম লেখা থাকে সালভেজ ভ্যালু সাম অ্যামাউন্ট অফ মানি, আপনারা অলওয়েজ সেটা ডিডাক্ট করে দেন বাকি যেই টাকাটা থাকবে সেটার উপরে ডেপ্রিসিয়েশন করবেন। সবাইকে ক্লিয়ার? আচ্ছা, এখন যে এক্সাম্পলটা দিয়েছি ওটা দিয়ে বলি।
10 লাখ আমরা বলেছিলাম একটা ইকুইপমেন্ট পারচেজ করেছে। এখন যদি এটা সেল করে দেওয়া হয় আফটার ইউজিং 5 ইয়ার্স, এটা যদি এখন সেল করে দেওয়া হয় এখান থেকে 1 লাখ টাকা পাওয়া যাবে। সালভেজ ভ্যালু কত? 1 লাখ। ডেপ্রিসিয়েশন আমরা কত টাকার উপর ধরবো? 9 লাখ টাকা। সবাই বলেন, পার্টিসিপেট করেন। 10 লাখ টাকার একটা প্রোডাক্ট, সেটা 1 লাখ টাকা কি হয়েছে? সালভেজ ভ্যালু হয়েছে, আমরা সেল করলে পাবো। তাহলে ডেপ্রিসিয়েশন কত টাকার উপর হবে? 9 লাখ। আমরা এক্সপেক্টেড টাইম কতটুকু ধরেছি? 5 ইয়ার্স। এখন তাহলে পার ইয়ারে ডেপ্রিসিয়েশন কত হবে? 9 লাখকে 5 দিয়ে ভাগ করলে কত হয়? ক্যালকুলেশন করে দেখেন। 9 লাখের 5 1 লাখ 80 1,80,000। একটু আগে আমরা যখন স্যালভেজ ভ্যালু অ্যাড করে ধরেছিলাম তখন আমাদের পার ইয়ারে 2 লাখ ছিল। স্যালভেজ ভ্যালু বাদ দিয়ে আমরা যদি ডেপ্রিসিয়েশন কাউন্ট করি তাহলে আমাদের পার ইয়ারে কত আসবে? 1,80,000। আচ্ছা, এখান থেকে আমাদের ডেপ্রিসিয়েশনের ম্যাথ স্টার্ট হয়। আমরা ম্যাথটা আজকে করব না, ডেপ্রিসিয়েশনের ম্যাথ আমরা আগামীকাল একেবারে শুরু থেকে স্টার্ট করব। কিন্তু ডেপ্রিসিয়েশনের থিওরি যেগুলো